রাস্তায় দাঁড়িয়ে পরামর্শ বিচারপতির, নিয়োগ চেয়ে বিচারপতির বাড়ির সামনে রয়েছেন চাকরি প্রার্থীরা। দেখুন সেই ছবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরি প্রার্থীরা নিয়োগ চেয়ে বিচারপতির বাড়ির সামনে তারা পৌঁছয় এবং রাস্তায় দাঁড়িয়ে পরামর্শ দেন বিচারপতি। সল্টলেকের বিচারপতির বাড়ির সামনে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিচারপতির বাড়ির সামনে চাকরি প্রার্থীরা পৌঁছে যান এবং বাড়ির সামনে পুলিশ আটকে দেয় চাকরি প্রার্থীদের। তখনই রাস্তায় বসে কান্না 2016 SLST চাকরি প্রার্থীদের এবং তারপরেই রাস্তায় দাঁড়িয়ে পরামর্শ দেন বিচারপতি। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, অমিতের কাছে যাব সরাসরি। অমিত, যে ছবি আমরা দেখলাম, রাস্তায় দাঁড়িয়েই পরামর্শ দিচ্ছেন বিচারপতি, ঠিক কি পরামর্শ দিলেন তিনি? একেবারে দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো যে 2016 SLST অর্থাৎ শারীরিক শিক্ষা কর্মশিক্ষার প্রায় 1280 জন চাকরি প্রার্থী, যাদের গত বছর নভেম্বর মাসে কাউন্সিলিং পর্ব মেটার পর রেকমেন্ডেশন হয়ে গেছে, এমনকি রেকমেন্ডেশন হয়ে গেছে, অর্থাৎ তাদের কোন স্কুলে তারা চাকরি করবে সে স্কুল কিন্তু চিহ্নিত করা হয়ে গেছে। কিন্তু আইনি জটিলতায় তারা কিন্তু এখনো পর্যন্ত নিয়োগপত্র হাতে পায়নি। সেক্ষেত্রে তাদের কি করণীয়? তারা যদি চাকরি পাচ্ছেন না, এতদিন ধরে তারা আন্দোলন করে, সেই জায়গা থেকে তারা সরাসরি আজকে পৌঁছে গিয়েছিলেন সল্টলেক FD ব্লকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে। এবং তাদের সাথে সরাসরি আমরা কথা বলবো যে আজকে আপনাদের যে চাকরি পাচ্ছেন না রেকমেন্ডেশন হওয়ার পরও, সরাসরি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আপনারা চলে এলেন, কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছিল না, সেই জায়গা থেকে আলোচনা কি ফলপ্রসূ হলো? মোটামুটি অনেকটাই সদর্থক মানে আলোচনা হয়েছে আমাদের। তার কারণ উনি কোন স্যারকে ফোন করেছিলেন সেখান থেকেই আমরা জানতে পারি। উনি আমাদেরকে জানালেন যে আমাদের বিশ্বজিৎ বসুর কোর্টে যে কেসটা ছিল সেই কেসটা তো উনি রিলিজ করে দিয়েছে। এখনো পর্যন্ত আমাদের কেসটা কোনো বেঞ্চ পায়নি। বেঞ্চ না পেলে তো হিয়ারিং হবে না। তাই আমরা এখান থেকে দাবি জানাচ্ছি অতি দ্রুত যেন আমাদের কেসটা বেঞ্চে পাঠানো হয় এবং বেঞ্চে পাঠিয়ে দ্রুত হিয়ারিং এর মাধ্যমে আমার কেসটা নিষ্পত্তি ঘটিয়ে আমাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হয়। আমাদের অ্যাকচুয়ালি কেসটা হাইকোর্টে আছে, এটাও জানতে পারলাম। সুপ্রিম কোর্টের সাথে যে যুক্ত করে দিয়েছিল সেটা কিন্তু আমরা যেটা আগে জানলাম ওনার কাছ থেকে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে না, হাইকোর্টের মধ্যেই আছে সীমাবদ্ধ। মানে হাইকোর্ট থেকে যদি আমাদের রিলিজ করে দেয় আমরা কিন্তু রিলিজ হয়ে যাবো। মানে আইনি জটিলতা এখনো আপনাদের ক্ষেত্রে রয়ে গিয়েছে? এখন আইনি জটিলতা আছে, কিন্তু হাইকোর্টের মধ্যেই আছে। সেটা বিশেষ বছর রিলিজ করে দিয়েছে, সেই কোন বেঞ্চ এখনো পায়নি। অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। বিচারপতি কি পরামর্শ দিলেন আমরা শুনবো একবার। ওখানে বুম দিয়েছে, স্কুলের নাম পেয়ে গেছে, অপশন দিয়েছেন, স্কুল অপশন দিয়েছেন। হ্যাঁ স্যার, সব দিয়েছি স্যার, কিন্তু নিয়োগ পাচ্ছি না স্যার। মানে স্যার আমাদের কোনো আইনি জটিলতা নাই, কিন্তু তো আমরা বুঝতে পারছি না কি কারণে এতদিন ধরে আমরা পড়ে আছি স্যার। আমরা এই মুভমেন্টের কোনো দিশা পাইনি, তাই স্যার আমরা স্যার আপনি একটু উদ্ধার করুন স্যার আমাদেরকে। আপনি স্যার একটু উদ্ধার করুন স্যার। আর পারছি না স্যার, খুব বেকারত্বের জ্বালা মুখ করছি স্যার। বৃদ্ধ বাবা মা আছে বাড়িতে স্যার, আর পারছি না স্যার, খুব কষ্ট হচ্ছে স্যার, অনেক বয়স বেড়ে যাচ্ছে। কোনো স্টে অর্ডার নেই না স্যার, কোনো আইনি জটিলতা নেই আমাদের। আপনারা অপশন এক্সারসাইজ করেছেন কবে? আমাদের আজকেই নভেম্বর আমাদের তারপর থেকে আমাদের নভেম্বর এই বছর 2022 সালে 22 সালে স্যার। হ্যাঁ তারপর থেকে হচ্ছে বিশ্বজিৎ দেখো সময় রায়ের একটা কেস ছিল, সেখানে সেই কেসটা কিন্তু জেনুইন নয়, সেটা পরে খারিজ হয়ে গিয়েছে। তারপর থেকেই মানে আমরা কিভাবে ঝুলে আছি, সরকারও আমাদেরকে নিয়ে আমরা কিছু বুঝতে পারছি না স্যার, কিছুই আমরা বুঝতে পারছি না মানে কিভাবে আমরা যেখান থেকে যাচ্ছি সেখানে আমার ফুটবল মধ্যে খেলা হচ্ছে যে আবারও যাব অমিতের কাছে। অমিত, আমরা শুনলাম যে রাস্তায় না বসে আদালতে যাওয়ার পরামর্শ দিলেন বিচারপতি। আন্দোলনকারীরা কি বলছেন? দেখো, আন্দোলনকারীরা যে জায়গা থেকে আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন, কারণ তারা জানতেন তাদের তাদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে আইনি জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে। কিন্তু এখানে আসার পর জাস্টিস গাঙ্গুলির সঙ্গে তারা দেখা করার পরে বিচারপতি গঙ্গোপাধ্যায় কোনো একজনকে তিনি ফোন করেছিলেন যে এই মামলাটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বা অবস্থান কি। সেই জায়গা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে পারেন যে এই মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ছিল এবং সেখান থেকে ইতিমধ্যে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই মামলা এখন আর বিশ্বজিৎ বসুর ঘরে নেই, এখন অন্য কোনো এজলাসে সেটি পাঠানো হবে এবং সেখানে পাঠানো হলে কিন্তু তাদের সমস্যার একটা সমাধান হতে পারে সেখানে মামলা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর। সেই জায়গা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাদেরকে পরামর্শ দিলেন যে আইনি পরামর্শ নেওয়ার, কোনো আইনজীবীর সঙ্গে কথা বলা, কোনো আইনজীবী মারফত তাদের মামলার কি অবস্থান হয়েছে সেই বিষয়টি তাদেরকে জানতে হবে। এবং তাদের তরফ অর্থাৎ যারা চাকরি পায় তারা বলছিলেন যে তাদের আর্থিক দিক থেকে কিছু সমস্যা, সেই জায়গা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন যে লিগাল এডের
কাছে যেতে লিগাল এডে পরামর্শ নেওয়ার জন্য। বেশ, কোনো স্টে অর্ডার নেই। না স্যার, কোনো আইনি জটিলতা নেই আমাদের। আপনারা অপশন এক্সারসাইজ করেছেন কবে? নভেম্বর যায়নি, তুমি হয়তো জানো। আমার বাড়িতে সল্টলেকে বহু ক্যান্ডিডেট যারা ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনে 2016 SLST তাদের 2022 নভেম্বরে নাকি কাউন্সেলিং হয়ে গেছে, তাদের মানে অপশন এক্সারসাইজ হয়ে গেছে ইন রেসপেক্ট অফ স্কুল, কিন্তু তারা রেকমেন্ডেশন পাচ্ছে না এখন। রেকমেন্ডেশন পেয়ে গেছি, রেকমেন্ডেশন জয়েনিংটা পাচ্ছে না কেন বলুন? বিশ্বজিৎ বাসুর করে স্টে আছে। যারা এতদিন ধরে রাস্তায় বসে আছে তারা আদালতে এসে ব্যাপারটা তাদের সমস্যাটা তুলে ধরছে না কেন? আদালতে তো এতজন জজ আছেন, এতগুলো বেঞ্চ আছে এবং সেখানে মামলা শোনা হয়, অনেকে তাদের কাছ থেকে উঠে এসে মামলা শুনিয়ে তারা চাকরি নিয়েও চলে গেছেন। এরা বসে আছেন কেন? আমি এটা তো বুঝতে পারছি না এখন। যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তারা একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো বা ওয়েট লিস্টে আছেন তো? এটা আগে ভালো করে তারা দেখুন, আপনারা দেখুন। রাস্তায় বসে থেকে কি হবে? এতদিন ধরে 1000 দিন ধরে রাস্তায় বসে আছে, কেউ শুনবে? কিছু করতে পারবে? তারা কি প্যানেলে আছেন বা ওয়েট লিস্টে আছেন? তার কি কোনো রাইট ক্রিয়েট হয়েছে? প্রাথমিক প্যানেল প্রকাশে স্থগিতাদেশ। 42,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ এখনই নয়। 2016 প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা প্রাথমিক প্যানেল প্রকাশে স্থগিতাদেশ। অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অর্ণবের থেকে একটু জানবো, অর্ণব ঠিক কি নির্দেশ এবং কতদিনের স্থগিতাদেশ? 12 ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে 42,000 প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয় এবং তাদের যে জেলাভিত্তিক প্যানেল প্রকাশিত হয়, এই জেলাভিত্তিক প্যানেল সংগ্রহ করে আজ 20 ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদকে ইজলাসে পেশ করতে হবে। জনসমক্ষে এই 42,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ না করলেও তার ইজলাসে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। সেই নির্দেশের ওপর 4 সপ্তাহের জন্য স্থগিতাদেশ চাপল বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চ এবং সেখানে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে যে এক্ষেত্রে মূল মামলাকারী যারা, সেক্ষেত্রে রমেশ মালিক, সৌমেন নন্দী, তারা আদৌ টেট উত্তীর্ণ হয়েছে কিনা সেটা আগে জানতে চায় ডিভিশন বেঞ্চ এবং সেই জন্য সিবিআইকে 3 জানুয়ারির মধ্যে একটি রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। মূল মামলাকারীরা টেট উত্তীর্ণ হয়েছে কিনা, সিবিআইয়ের হেফাজতে থাকা যাবতীয় প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় নথি খতিয়ে দেখে তার রিপোর্ট পেশ করতে হবে এবং 4 জানুয়ারি সেই মামলার শুনানির জন্য আসবে। তবে সিবিআই এবং ইডি যে তদন্ত করছে এই তদন্ত নিয়ে কোন রকম নির্দেশ বা কোনো হস্তক্ষেপ ডিভিশন বেঞ্চ রাখেনি। কাজে আজ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যা শুনানি হওয়ার কথা ছিল, ইডি রিপোর্ট, সিবিআই রিপোর্ট, সেগুলি সম্ভবত বৃহস্পতিবার শুনানির আকারে আসতে পারে। বেশ, ব্যাঙ্গের পাল্টা হাতিয়ার মোদির ব্যঙ্গ। ধনকরকে ব্যঙ্গের অভিযোগ কল্যাণের বিরুদ্ধে এবং এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট পীযূষ গোয়েলের। একাধিক বিরোধী সাংসদদের বিরুদ্ধে এফআইআর, উপরাষ্ট্রপতিকে ব্যঙ্গে এফআইআর। দিল্লির ডিফেন্স কলোনি থানায় অভিযোগ দায়ের করা হয়, এফআইআর করা হয় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত সাংসদদের বিরুদ্ধে এফআইআর করা হয়। ব্যঙ্গের পাল্টা হাতিয়ার মোদির ব্যঙ্গ। এবং এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট পীযূষ গোয়েলের। उठो 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 कैसे आंख खोली जा रही है, कैसे बंद की जा रही है, इतनी जल्दबाजी क्या है? उठो उठो उठो। আমাদের প্রতিনিধি রাজীবের কাছে যাব একবার সরাসরি। রাজীব, তোমার থেকে একটু জানতে চাইবো, যেমনটা আমরা দেখছি যে রাজধানীর রাজনীতিতে ব্যঙ্গ তরজা একেবারে তুঙ্গে, সেক্ষেত্রে বিরোধীদের হাতিয়ার এবার মোদির ব্যঙ্গ।
দেখো, যেটা দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সংসদের থেকে সাসপেন্ড হওয়ার পর যারা সাসপেন্ড অন্যান্য সাংসদ তাদের সঙ্গে দাঁড়িয়ে তিনি মক পার্লামেন্ট করছিলেন, অর্থাৎ নকল পার্লামেন্টের ভেতরে, সংসদের ভেতরে তাদের জায়গা না হওয়ার জন্য বাইরে এসে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আর তখনই তিনি মক পার্লামেন্টের মধ্যে জগদীপ ধনখড়, যিনি রাজ্যসভার চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে নকল করে দেখাচ্ছিলেন। যে ভিডিও ভাইরাল হয়েছে এবং রাহুল গান্ধী সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে ধনখড়কে নকল করা সেটা ছবি তুলছিলেন। কিন্তু এই ভিডিওটি কোনো একটি মোবাইলে তোলা, সেটি একজন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল তিনি টুইট করেছেন এবং তারপর থেকে দেখা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, এথিক্স কমিটিতে অভিযোগ জানানো হয়েছে। আর এই যখন বিতর্ক চলছে তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের বিরুদ্ধে একটা বিষয় দেগে দেওয়া হচ্ছে যে তারা একটি জাতিকে, একটি সম্প্রদায়কে, কৃষককে অপমান করেছেন। আমরা দেখলাম রাষ্ট্রপতি তিনি টুইট করেছেন, উপরাষ্ট্রপতি তিনি টুইট করেছেন, প্রধানমন্ত্রী তাকে ফোন করেছেন, বিস্তারিত লিখেছেন। কিন্তু বিরোধীরাও বসে নেই, তারা একটি টুইট তারা করেছেন এবং সেই টুইট একেবারে চমকপ্রদ। তাতে প্রধানমন্ত্রী খোদ সংসদে লোকসভা কক্ষে দাঁড়িয়ে রাহুল গান্ধীকে নকল করছেন এবং অঙ্গভঙ্গি করে নকল করছেন। সেই টুইট সামনে এসে যাওয়ার পর সেই ভিজুয়াল, পুরনো ভিজুয়াল, সেটা যখন টুইটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে তখন একদম পাল্টা বেকায়দায় পড়েছে বিজেপিও। তার কারণ এই মিমিক্রি করা রাজনীতিতে নতুন কিছুই নয়। মিমিক্রি সংসদের ভেতরে যদি করা যায়, সংসদের বাইরে করা যাবে না কেন? সংসদ কক্ষে দাঁড়িয়ে, লোকসভা কক্ষে দাঁড়িয়ে খোদ দেশের প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলের একজন সাংসদকে, তার থেকে বয়সে কম সাংসদকে যদি মিমিক্রি করতে পারেন, তাহলে সাসপেন্ড হওয়া সাংসদরা সংসদ চত্বরে দাঁড়িয়ে কেন মক পার্লামেন্টে মিমিক্রি করতে পারবেন না? এই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং রাজনীতির যে চাল বলা যেতে পারে বিজেপি দিয়েছিল, যে চাল বিজেপি শুরু করতে চেয়েছিল যে বিরোধীদের এই ইস্যুতে অন্তত চাপা দেওয়া যাবে, 142+2 আজকের সাংসদ, মোট 144 জন সাংসদকে সাসপেন্ড করার পরে তাদেরকে অনেকটাই দমিয়ে দেওয়া যাবে, বা রাজনীতিকরা বলছেন, বিরোধীরা বলছেন যে এক্ষেত্রে নজর ঘোরানোর একটা চেষ্টা হচ্ছিল। সেই নজর ঘোরানোর চেষ্টা বা বিরোধীদের এই যে অভিযোগ, সেই অভিযোগকে চাপা দেওয়ার চেষ্টা, তাতে কিন্তু পাল্টা চাপে বিজেপি। তার কারণ খোদ প্রধানমন্ত্রীর ভিডিওটা সামনে এসে যাওয়ার পর। বেশ, এবং আপনাদেরকে জানিয়ে রাখি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন জগদীপ ধনখড়কে অসম্মান করতে চাননি। প্রতিবাদের অনেক রকম ভাষা থাকে। মিমিক্রি ইজ অ্যান আর্ট, ইটস নট অ্যান অফেন্স। আমি ধনখড়জিকে রেসপেক্ট করি, উনি আমার প্রফেশনাল লোক, উনি গভর্নর ছিলেন, আমি রেসপেক্ট করি। আমার অনেক জায়গায় ডিসেন্ট আছে ওপিনিয়নে, দ্যাটস এ ডিফারেন্ট পার্ট। সমস্ত সাংবিধানিক পোস্টের মানুষকে আমি রেসপেক্ট করি। আমার কোনো সময় কোনো ইন্টেনশন ছিল না ওনাকে কোনো রকম মানসিক আঘাত দেওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন একবার শোনাবো। हम तो रेस्पेक्ट करते हैं सबको ना, ये डिसरेस्पेक्ट का कोई बात नहीं होता है। इसको जस्ट पॉलिटिकली कैजुअली, आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी छवि नहीं तुलता तो। आप समर्थन कर रहे हो इसका मतलब? आप समर्थन कर रहे हैं इसका? बंगाल छोड़ के मैं आज पे कोई बात में टिप्पणी नहीं कटेंगे। अपमान किसने किया, कैसे किया? वहाँ पे एमपीज बैठे हुए थे, मैंने उनका वीडियो लिया, मेरा वीडियो मेरे फोन पे है, मीडिया दिखा रहा है, मीडिया कह रहा है, मोदी जी कह रहे हैं, किसी ने कुछ कहा ही नहीं है। देखिए वहाँ पे हमारे 150 एमपीज को बाहर फेंक दिया है, उनको आपने पार्लियामेंट से बाहर उठा के फेंक दिया, उसकी कोई चर्चा नहीं हो रही है। अदानी जी पे कोई चर्चा नहीं हो रही है। राफेल पे फ्रांस ने कहा है कि भैया इन्वेस्टिगेशन नहीं अलाउ हो रहा, उस पर कोई चर्चा नहीं हो रही है। बेरोजगारी पे कोई चर्चा नहीं हो रही है। हमारे एमपीज वहां पे दुखी हैं, बाहर बैठे हुए हैं, उन पे आप चर्चा कर रहे हो। আজ ফের আক্রমণ রাজ্যসভার চেয়ারম্যানের, খড়গেকেও আক্রমণ করেন জগদীপ ধনখড়। मेरी बात, मेरी पीड़ा नहीं सुनना चाहते। आपकी चुप्पी मेरे कानों में गूंज रही है, खड़गे जी की चुप्पी मेरे कानों में गूंज रही है। आपको अंदाजा होना चाहिए कि यदि अगर कोई व्यक्ति वीडियोग्राफी कर आनंद लेता है, एम्पलीफाई करता है, ये संस्कार है क्या अपने? भारत के उपराष्ट्रपति की, किसान समाज की, मेरे वर्ग की पूरी आहुति दे दूंगा हवन में। मैं खुद की परवाह नहीं करता। मेरी बेइज्जती कोई करता है मैं सहन करता हूँ, खून की घूंट पीता हूँ,
पर मैं ये बर्दाश्त कभी नहीं करूंगा कि मेरे पद की गरिमा मैं सुरक्षित नहीं रख पाया। বাংলার বরাদ্দ আদায়ে ফের প্রধানমন্ত্রীর দরবারে মুখ্যমন্ত্রী। নানা প্রকল্পে বকেয়া 1,16,000 কোটি টাকা রাজ্যকে দেওয়া হোক, বৈঠকে দাবি মুখ্যমন্ত্রীর। সমস্যা সমাধানে কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তাব নরেন্দ্র মোদীর। আর সবকিছুই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মেটা উচিত বলে মন্তব্য মমতার। पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक ज्वाइंट मीटिंग होगा एंड दे कैन डिसाइड द फॉर्मूला। 1,16,000 रुपया बाकी है। हम लोग कहा है इसको टाइम बाउंड होना चाहिए। 100 দিনের কাজ, আবাস যোজনা থেকে রাস্তা, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যকে দেওয়া বন্ধ করে দিয়েছে মোদী সরকার। এ নিয়ে বারবার বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই 3 বার বৈঠক করেছেন, তবু কোনো সুরাহা হয়নি। বুধবার ফের দিল্লিতে প্রধানমন্ত্রীর দরবারে মুখ্যমন্ত্রী। এদিন সকাল 11টায় 10 তৃণমূল সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। जिन्होंने काम किया है गरीब लोगों ने, उसका रुपया भी बंद हो पड़ा। एक कॉन्स्टिट्यूशन का मैंडेटरी है, ये रुपया देना चाहिए। और 22-23 का जो बजट हुआ था, वो बजट में 100 दिन के लिए काम के लिए हमारा स्टेट को एक पैसा भी नहीं दिया था। 1,16,000 रुपया बाकी है। हम लोग कहा है इसको टाइम बाउंड होना चाहिए। We are not getting the share from the central share for the poor people. That's why हमने चाहते हैं कि इसको गरीब लोगों को रुपया बंद करके रखना ठीक नहीं है। ये हम लोगों ने कहा है, प्राइम मिनिस्टर ध्यान से सुना और कहा है ठीक है, हम 2 ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के मीट करके इसको कोई डिसीजन हम ले लेंगे। केंद्रीय सरकार 100 দিনের কাজের টাকা বন্ধ। অনেক দিন ধরেই রাজ্য সরকার বঞ্চনার অভিযোগে সরব। তৃণমূলের দাবি 21-এ বিজেপি এ রাজ্যে হারায় তারা প্রতিহিংসার রাজনীতি করছে। ইচ্ছে করে 100 দিনের কাজ, আবাস সহ বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে। পাল্টা বিজেপি প্রচার করে কেন্দ্রের টাকা তৃণমূল নেতারা পকেটে ভরেন, দুর্নীতি করেন, তাই কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। এই টানাপোড়েনের মধ্যেই এর আগে 3 বার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এদিন ফের দিল্লিতে বৈঠক করলেন। এই বৈঠকের আগে বকেয়া ইস্যুতে নরেন্দ্র মোদীকে চিঠিও লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, সব ক্ষেত্রে চমৎকার অলরাউন্ড পারফরমেন্স সত্ত্বেও কেন্দ্রের থেকে প্রাপ্য অংশ পাচ্ছে না পশ্চিমবঙ্গ। বকেয়া টাকা বাংলার জনগণের টাকা। উন্নয়ন তহবিল থেকে বঞ্চিত করে বাংলার কোটি কোটি বাসিন্দাকে অকথ্য দুর্দশা ও গরিবের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে 100 দিন আবাস সহ বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা দাবি করেন মুখ্যমন্ত্রী। সমস্যা সমাধানে কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেন মোদী। নিউজ 18 বাংলা। মোদী মমতা বৈঠকের আগে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর। দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা 9-6-এর অভিযোগ জানিয়ে চিঠি শুভেন্দুর। চিঠিতে তার দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজের ধীর গতি দেখে রাজ্যের মানুষ হতাশ। প্রধানমন্ত্রীকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে 8 পাতার চিঠি শুভেন্দু অধিকারী। চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রী ছুঁড়ে ফেলে দেবেন সেসব চিঠি। বাংলার যে আসল বৈঠক সেটা তো দিল্লিতে হয়েছে। দিল্লির সরকার বাংলা টাকা আটকায়, মুখ্যমন্ত্রী বাংলা টাকার জন্য বলেছেন। সেখানে ঠিক হয়েছে টাইম বাউন্ড একটা বৈঠক হবে, বাংলার কত টাকা পাওনা ইত্যাদি রাজ্য বহুবার হিসাব দিয়েছে। সে তো বড়দের কথা ওখানে হচ্ছে। ও চারানা নকুলদানা দল বদলু চোর চিটিংবাজি, ও এখানে কি করবে? হাতুড়ি হাতে পুলিশ, দুষ্কৃতী ধরতে পুলিশের হাতিয়ার হাতুড়ি। আগে ছবিটা দেখাই আপনাদের। দেখুন, দুষ্কৃতী ধরতে পুলিশের হাতিয়ার হাতুড়ি এবং হাতুড়ি দিয়ে বাড়ি দোকানের গেট ভাঙছে পুলিশ। পুলিশের হাতে রয়েছে হাতুড়ি, যেখানে বাড়ি আর দোকানের গেট ভাঙছে
পুলিশ এবং সোমবার গোষ্ঠী সংঘর্ষে হাওড়ার বাঁকড়ায় উত্তেজনা হয় এবং অভিযুক্তের বাড়িতে গিয়ে হানা দেয় পুলিশ, কিন্তু অভিযুক্ত দরজা না খোলায় বাড়ি এবং দোকানের গেট ভাঙছে পুলিশ, হাতুড়ি দিয়ে ভাঙছে। সিসি ক্যামেরার সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে হাওড়ার বাঁকড়ায় উত্তেজনা সৃষ্টি হয় গোষ্ঠী সংঘর্ষ এবং সেখানে অভিযুক্তের বাড়িতে যান পুলিশ। সেখানে অভিযুক্তকে বারবার করে ডাকার পরও সে বাড়ি থেকে বেরিয়ে না আসায় দরজা লক করে রাখায় তার বাড়ি দোকানের গেট ভাঙে পুলিশ এবং এক্ষেত্রে কিন্তু পুলিশের হাতিয়ার হাতুড়ি, দুষ্কৃতী ধরতে পুলিশের হাতিয়ার হাতুড়ি। कितना मतलब 10-15 को पुलिस था, वो आया और गेट एकदम तोड़ दिया, ठोकते ठोकते तोड़ दिया। तोड़ा, हम बोले क्या हुआ सर, क्या हुआ सर? मेरा लड़का उठ के गया, सर क्या हुआ? बोलो, मेरा लड़का को ऐसे धर के दबोच दिया, मेरा बच्चा सब रोने लगी, उसको ठेल दिया, घर ढूक के मेरा आदमी बका गया, उसको टाना, उसको टान के नीचे पटक के पूरा में घसीटा, पूरा घर में मारा। সিসি ক্যামেরার ফুটেজের ছবি আপনাদের দেখাচ্ছি, দুষ্কৃতী ধরতে পুলিশের হাতিয়ার হাতুড়ি, যেখানে হাতুড়ি হাতে পুলিশ পৌঁছয় এবং বাড়ি দোকানের গেট ভেঙে দেয় পুলিশ হাতুড়ি দিয়ে। সোমবার গোষ্ঠী সংঘর্ষে হাওড়ার বাঁকড়ায় উত্তেজনা হয় এবং সেখানে অভিযুক্তের বাড়ি পৌঁছে বাড়ির গেট ভাঙে হাতুড়ি দিয়ে। এবং অনেক কষ্টে মাঝরাতে পুলিশ গ্রেফতার করে, কিন্তু পরের দিন সেখানে থানা ঘেরাওয়ের পরেই কিন্তু পুলিশকে দুষ্কৃতী ধরেও ছেড়ে দেয় পুলিশ।